আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারেকা। আমার একান্ত প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার এই স্বাস্থ্য বিষয়ক আলোচনা শুনছেন এবং ভিডিও দেখছেন, আমি হাকিম এনায়েতুর রহমান আপনাদেরকে মনের পৃথিবী থেকে প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আমার সুস্বাস্থ্য বিষয়ক আলোচনা হলো যে পারিবারিক চিকিৎসা। পারিবারিক চিকিৎসা বা প্রাথমিক চিকিৎসা, এই আলোচনাটি যারা ফার্মেসি সাথে সম্পৃক্ত তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যে সকল পরিবার চিকিৎসা পেশার সাথে সম্পৃক্ত হতে চান বা নিজের পরিবারকে সুস্থ রাখতে চান, নিজের পরিবারের যে ফার্স্ট এইড ম্যানেজমেন্ট এই সম্পর্কে সম্যক ধারণা রাখতে চান, তাদেরকে অবশ্যই আমার পুরো আলোচনাটা শুনতে হবে। যদি আপনারা স্কিপ করেন তাহলে এই স্কিপ করাতে আপনাদের কোনো উপকারে আসবে না বলে আমি মনে করি। তো আমি এর আগে বলেছিলাম যে আমি ফার্স্ট এইড মেডিকেল সম্পর্কে যে আলোচনাগুলি রাখব, এই আলোচনাগুলোকে আমি বেশ কয়েকটি ভাগে ভাগ করেছি। তারই ধারাবাহিকতায় যে অ্যানাটমি সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা রাখতে হবে। আপনারা অবশ্যই অ্যানাটমি শব্দটা, এটা একটি সাবজেক্ট বা বিষয়। এই অ্যানাটমি অবশ্যই এই শব্দটা মুখস্থ করে ফেলবেন। অ্যানাটমি। আজকে যে আলোচনা করব তা হলো সেল নিয়ে। এই যে আমাদের যে মানব দেহ বা জীব দেহ, এটা অসংখ্য কোটি কোটি কোষ নিয়ে আমাদের মানব দেহটা গঠিত হয়ে থাকে। এই কোষের গঠন এবং কার্যকারিতার একককে বলা হয় সেল। সেল, CELL, CELL, সেল, বাংলা হলো কোষ। এই অসংখ্য কোষ নিয়ে মানবদেহ গঠিত হয়ে থাকে। আমরা যদি একটু পারিভাষিক অর্থে বলি তাহলে জীবদেহ বা মানবদেহের গঠন এবং কার্যকারিতার একককেই সেল বা কোষ বলা হয়ে থাকে। আমি আলোচনার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমি আবারও বলছি, জীবদেহ বা মানব দেহের গঠন ও কার্যকারিতার একককে সেল বলে। স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট ইজ কল্ড সেল। স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট ইজ কল্ড সেল। আমাদের দেহে বা জীবদেহে অসংখ্য সেল রয়েছে, কোষ রয়েছে। এটার সমন্বয়ে মানবদেহটা গঠিত হয়ে থাকে। মানবদেহ গঠিত হয়ে থাকে। এখন সেল সম্পর্কে প্রাইমারি কয়েকটা শব্দ আপনাদেরকে জানতে হবে। মানে এর যে ফাংশনটা গভীরভাবে জানার কোনো প্রয়োজন নেই, কিন্তু সেল শব্দটাকে জানতে গেলে, সেল কোষ, এই জন্য আমাদেরকে তিনটা শব্দ অবশ্যই মুখস্থ রাখতে হবে। তা হলো সেল মেমব্রেন। সেল মেমব্রেন অর্থাৎ কোষের পর্দা। সেল মেমব্রেন, আমাদের যে সেলগুলো রয়েছে এটার উপরে একটা মেমব্রেন থাকে, তাহলে এটাকে সেল মেমব্রেন, এই অর্থাৎ আবরণ। আবরণ অর্থাৎ আমাদের সেলটাকে একটা আবরণ দেওয়া হয়েছে। এই আবরণ দেওয়ার কারণে এই বাহির অংশ এবং ভেতরের অংশে কি হয়, অক্সিজেন আদান প্রদান হয়। অক্সিজেন প্রবেশ করে আবার বের হয়, কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়,
এবং তরল পদার্থ এটা প্রবেশ করে আবার বের হয়ে যায়। এটা হলো সেল মেমব্রেনের একটা কাজ বা সেল মেমব্রেন। এরপর একটা শব্দ আমাদেরকে জানতে হবে যে সাইটোপ্লাজম। হ্যাঁ, আমি সাইটোপ্লাজম অর্থাৎ সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। সেল শব্দটাকে জানতে গেলে সেলের যে কয়েকটা অংশ বা ভাগ এটা জানতে হবে। সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। তাহলে সেলের তিনটা অংশ। কয়টা অংশ? সেলের হলো তিনটা অংশ। এক সেল মেমব্রেন, দুই সাইটোপ্লাজম, তিন হইল নিউক্লিয়াস। তাহলে সেল মেমব্রেনের কাজ হইল অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, লিকুইড বা ফ্লুইড এগুলোকে পাস করা, আদান প্রদান করা। হ্যাঁ, এবং আভ্যন্তরীণ যে অংশ এবং বহির যে অংশ এটাকে আবরণ দেওয়া আর কি। এরপর হলো সাইটোপ্লাজম। এটা সাইটোপ্লাজমটা এতটুকু ধারণা রাখলেই হবে, সাইটোপ্লাজম হলো যে যে ছোট 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 যে অর্গানগুলা, হ্যাঁ, এই অর্গানগুলোর সমন্বয়ে যে অর্গানটা গঠিত হয় এটাকে বলা হয় সাইটোপ্লাজম। তাহলে সেলকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কিছু ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাণু হবে। এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাণুকে আবার যখন আপনি একখানে করবেন তখন এইটা হয়ে গেল সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম এটার অনেক কাজ রয়েছে, এতগুলো আসলে ব্যাখ্যা করা সম্ভব না। তবে সাইটোপ্লাজমকে আমরা পাওয়ার হাউস বলা হইতে পারে, এটাকে পাওয়ার লাইট, পাওয়ার হাউস। অর্থাৎ যে আমাদের যে সেল বা কোষের যে পাওয়ার, হিউম্যান বডির যে পাওয়ার, এই পাওয়ার মানে এটা সংরক্ষণ করে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমকে ভাঙলে আরও কিছু পাওয়া যায়। এই শব্দগুলো শুধু আপনাদের জানা থাকলেই হবে। তাহলে যে মাইক্রোকন্ড্রিয়া, তারপরে হলো রাইবোজোম, এরপর হলো লাইসোসোম, প্রোটিন, তারপরে গোলগি বডি, এরপরে হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং সেন্ট্রি ওয়াল। এই সেল সাইটোপ্লাজমকে ভাঙলে এগুলি পাওয়া যায়। এগুলো সম্পর্কে বিস্তারিত জানার দরকার নাই। হ্যাঁ, শুধু এতটুকুই জানলে হবে যে সাইটোপ্লাজম এটা হচ্ছে পাওয়ার হাউস, পাওয়ার লাইট। হ্যাঁ, এতটুকু জানলেই হবে। এবং আমরা যে এই প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এই যে খাবারগুলো আমরা খাই, এইগুলোর যে ফাংশনাল যে কাজগুলো, হ্যাঁ, এই কাজগুলো হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে লুকায়িত থাকে বা এই কাজগুলো করা থাকে। হ্যাঁ, আর হইল যে এরপর নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস এটা গোলাকার একটা আবৃতির একটা সেল বা কোষ। এই নিউক্লিয়াসের কাজ হইল মানে আমরা যে বলি যে ওটা তো স্বভাব, অভ্যাস, অর্থাৎ মানে জেনেরিক যে সিস্টেমটা, জিন, অর্থাৎ যে কি বলে, আমরা এটাকে সহজ ভাষায় বলতে পারি যে আসলে মানুষের যে বংশ বিস্তার যে ক্ষমতা, অর্থাৎ রিপ্রোডাক্টিভ যে ফাংশন যেটা, এই বংশ বিস্তারের যে বৈশিষ্ট্যগুলো, একজন মানুষের ছেলে হবে না মেয়ে হবে, এই সমস্ত বিষয়গুলোকে এই যে নিয়ন্ত্রণ করে, এটা হলো নিউক্লিয়াস। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে এতটুকু যদি আমরা ধারণা রাখি, এই সেলের ভিতরে আরও তিনটা অংশ রয়েছে। এক হলো সেল মেমব্রেন, দুই হলো সাইটোপ্লাজম, তিন হলো নিউক্লিয়াস। সেল, সাইটোপ্লাজম, সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। সামগ্রিকভাবে যদি আমি বলি যে সেলের কাজ হলো যে আভ্যন্তরীণ যে মানে কোষ বা আভ্যন্তরীণ যে অঙ্গগুলো, অর্গানগুলো, এগুলোকে আবরণ তৈরি করা এবং জলীয় পদার্থের যে ভারসাম্য রক্ষা করা। হ্যাঁ, যেটাকে শোষণ করা দরকার সেটাকে শোষণ করবে, যেটাকে বের করে দেওয়া দরকার সেটাকে বের করে দেবে, এবং যে একটা যে 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 আমাদের যেই কাজগুলো করার জন্য একটা যে শক্তি দরকার,
এই শক্তিটা যোগাবে এবং বংশ বিস্তারের যে বৈশিষ্ট্যগুলো দরকার এই বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করবে বা সাপোর্ট দিবে। এই বৈশিষ্ট্যগুলোকে ধারণ করাই হলো সেলের কাজ। তাহলে এতটুকু যদি আমাদের ধারণা থাকে, আলহামদুলিল্লাহ আমরা পারিবারিক চিকিৎসার ক্ষেত্রে আমরা অবশ্যই সফলতা আনতে পারবো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।